এত জনপ্রিয় স্টক ইরেডা আজকে কিন্তু লোয়ার সার্কিটে। হ্যাঁ, আজকে -5% লোয়ার সার্কিটে আছে। দেখতেই পাচ্ছেন এখানে যে সব সেলাররা এত কোয়ান্টিটি সেল করার জন্য সবাই দিয়ে রেখেছে যে আমি বিক্রি করব, কিন্তু এইদিকে কেনার কেউ নেই। এত যে ডার্লিং অফ দ্য স্টক, তার আজকে কেনার জন্য একজনও আসছে না এগিয়ে। মানে কিছু তো ভলিউম হচ্ছে, ঠিক আছে, কিন্তু কথার কথা হলো কেনার ভলিউম নেই, তাই জন্যই কিন্তু আপনার স্টকটা লোয়ার সার্কিটে লেগে আছে। এইবার আমিও কি এখানে ফেঁসে গেছি, আমিও কি এখানে ট্রেড নিয়েছিলাম, কিন্তু তারপরে কি হলো ব্যাপারটা বোঝানোর জন্য আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তাহলে কি আপনারা যে অনেকে খুব কি বলে ইউফোরিয়াতে মেতে যাই না মাঝে মাঝে কিছু স্টকের পিছনে, মানে আনাপ শানাপ দামে আমরা পালাতে থাকি তার পিছনে, যে কখন আমি কখন নেব, এই হাত থেকে বেরিয়ে যাচ্ছে, সেটা আজকে কিন্তু এই ভিডিওটা পুরো দেখার পর তার উপর কিন্তু আমার মনে হয় কিছু কন্ট্রোলে আসবে, যেখানে ইরেডাতে আমার নিজের এন্ট্রি ছিল। আচ্ছা, দেখাচ্ছি। এবং জানেন এই চ্যানেলটাই একমাত্র চ্যানেল, মোটামুটি ইন্ডিয়া লেভেলেও বলছি, যেখানে কিন্তু বেশিরভাগ সময়, একমাত্র বলছি না, ওয়ান অফ দ্য চ্যানেল বলবো, যেখানে কিন্তু আমি এমন কিছু বলে চলে যাই না। সেখানের কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি নিজের পয়সা লাগিয়ে ট্রেড করি, ইনভেস্ট করি, তারপরে আপনাদের কিন্তু তার লার্নিংটা শেয়ার করি। তেমনই এইখানে দেখবেন, আমি একবার রিফ্রেশ করে দিই। ঠিক আছে, এটা আমার অর্ডার বা ট্রেড হিস্ট্রি যদি বলেন, সেখানে কিন্তু আপনি একটু উপরে দেখবেন ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি মানে ইরেডা, তাতে কিন্তু 30/1 মানে 30 জানুয়ারি আমি কিন্তু 173 টাকা 80 পয়সায় পজিশন নিয়েছিলাম, জাস্ট এটা প্রমাণ করার জন্যে যে ডিপসে বা এই স্টকে যেগুলোতে ধরা যাচ্ছিল না, সেগুলোতেও ঠিক জায়গায় আমি কি এন্ট্রি নিতে পারি, সেটা জাস্ট দেখাবার জন্যে বা আপনাদেরকে শেখাবার জন্যে আমি কিন্তু সেই জিনিসটা নিয়েছিলাম। আমি চার্টেও বলবো যে কেন 173 টাকায় যখন একটু নিচের দিকে এসেছিল তখন আমি এন্ট্রিটা করেছিলাম। আজকে 200 টাকার উপরে, 205 টাকা, 208 টাকাতেও গেছিল আজকের দিনেই। তার মানে তো আমি নিজেকে খুব বড় হনু মনে করতে পারতাম, যে ওরে বাবা আমি তো খুব বড় হনু, কি সুন্দর, আমি 15%, 20% রিটার্ন জাস্ট 30 তারিখ থেকে আজকে 7 তারিখ, 7ই ফেব্রুয়ারি, মানে 6-7 দিনের মধ্যে আমি 20%, 25% রিটার্ন নিয়ে এলাম। দেখো আমি কত বড় ট্রেডার, তাই না? এটা বলতে পারতাম না, আমি করিনি, কারণ আমার কিছু রুলস আছে, সেই রুলসের বাইরে আমি যাই না। তাই জন্যই একটু যখন উপরে উঠবো তখন দেখবেন আবার ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি আপনি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সেল। আমি যা নিয়েছিলাম সেটা কিন্তু আমি 31 তারিখেই, মানে 30 তারিখে নেওয়ার পর 31 তারিখেই কিন্তু আমি বিক্রি করে দিই। দেখছেন 175 টাকায় লাভেই বিক্রি করেছি, 173 টাকায় কিনে 175 টাকায় বিক্রি করেছি, কিন্তু আমি বিক্রি করে দিয়েছি, কারণ আমার নিয়মে ওটা চলে না। ওটা জাস্ট আপনাদের দেখানোর জন্য ছিল, বা আমি ভিডিও বানাবো যে কখন এন্ট্রি নিয়েছিলাম চার্টে, তার জন্যে আপনার সাথে নিয়েছিলাম, কিন্তু এটা আমার ট্রেডিং রুলে পড়ে না। সে যত ভালোই আমাকে সেটা মনে হোক না কেন, বা যত ভালোই মনে হোক না কেন, এই স্টকটা তো উপরের দিকে যাবেই। যে স্টক সার্কিট টু সার্কিটে চলে সেই স্টক খুব রিস্কি হয় আমার মতে। কোম্পানি কি খারাপ ইরেডা? একদমই নয়, সেটা আমি বলছিও না, কোম্পানি খারাপ বলছি না, কিন্তু যে স্টকটা এক মাসে, আমি যদি এইখানে আসি, আমি একটু আপনাদের সাথে একটু শেয়ার করব। দেখুন ইরেডা শেয়ার প্রাইস, ঠিক আছে, জাস্ট জিনিসটা একটু লক্ষ্য করবেন। এক মাসের রিটার্ন, এক মাসে 91%, এটা কিন্তু আজকে 5% মাইনাসে যখন গেছে, তারপর এটা যদি 5% না পড়েন তাহলে 95%, 96%-এর উপরে, প্রায় 100%। এক মাসে স্টকটা ডবল হয়ে গেছে, এক মাসে। তারপরে কি সে 5%, 10%, 20% নেগেটিভ হতে পারে না? এর উত্তর কি? উত্তর হচ্ছে হ্যাঁ, হতেই পারে। তাহলে আমি এই স্টকে মানে ঢোকাটা কি, যারা রিস্ক নিতে পারেন না তাদের জন্য কি ঠিক? আচ্ছা, 6 মাসে 231% রিটার্ন, 2.5 গুণ হয়ে গেছে 6 মাসে একটা স্টক, 2.5 গুণ। এটা একটু ভেবে দেখার মনে হয় সময় আছে, কিন্তু আমরা কেউ ভাবতে পারি না, আমরা কেউ ভাবতে চাই না। এরকম কিন্তু আরো অনেক স্টক কিন্তু এরকম হয়ে আছে, সেগুলো নিয়েও এই ভিডিওতে একটু আলোচনা করব। ভিডিওটাকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, এবং প্লিজ, যেখানে আমি নিজে ট্রেড করে আপনাদের বোঝাতে চাই, নিজের পয়সা খরচ করে, নিজের রিস্ক নিয়ে, সেটা যদি অ্যাটলিস্ট ভালো লাগে তাহলে প্লিজ একটু ভিডিওটাকে লাইক করে দেবেন, তাহলে আমিও মোটিভেশন পাবো, এবং প্র্যাকটিক্যালি, শুধুমাত্র আমি থিওরি বলে চলে যাব না, প্র্যাকটিক্যালি আপনাদের জিনিসগুলোকে বোঝাতে পারবো। আর যদি আপনারা না লাইক করেন বা চ্যানেলকে সাবস্ক্রাইব না করেন, তাহলে আমি বুঝবো কি করে যে আপনাদের ভালো লাগছে কিনা।
ঠিক আছে, তাহলে আমি ওরকম বলে চলে যাব, যেমন আরও 5টা চ্যানেল ইন্ডিয়া লেভেলেও করে, অনেকে বলে চলে যায়, কিন্তু নিজের টাকা দিয়ে সেই স্টকগুলোতে ট্রেড বা জিনিসগুলো করে না। তাই যদি প্র্যাকটিক্যাল ট্রেডিং একটু জানতে চান, শিখতে চান, তাহলে প্লিজ চ্যানেলকে ফলো করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে দিন, আর ফ্রি অফ কস্টে আমার যে ফ্রি টেলিগ্রাম গ্রুপ আছে তাতে জয়েন করে নেবেন। তার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্ট বক্সে দেওয়া আছে। তো দেখতেই পাচ্ছেন ইরেডাতে আমি কিন্তু বেরিয়ে গেছি, আর ইরেডাতে কিন্তু আমার পজিশন নেই। তাই জন্যই কিন্তু এখানে বলছি এবার এই যে সার্কিট লেগে আছে, এবার কি সার্কিট নিশ্চয়ই খুলবে, হয়তো আজকেও খুলতে পারে, এখনো তো মার্কেট একটু বাকি আছে, আজকে খুললো বা আজকে না খুললে হয়তো কাল খুললো, পরশু খুললো, কবে খুলবে না খুলবে কেউ বলতে পারে না। ঠিক আছে, তবে কোম্পানি খারাপ নয়, রিনিউয়েবল এনার্জি সেক্টরে আছে, সবই ঠিক আছে, কিন্তু আমি তো এখানে দেখালাম 6 মাসে 231% হওয়ার পর নিশ্চয়ই 5% একদিন মাইনাস যেতেই পারে, কিন্তু 5% সার্কিট আপনি এক্সিট করতে পারবেন না। এতে কি হয়, যাদের ধরুন আছে পজিশন, একটু জানাবেন কমেন্ট বক্সে কারোর যদি পজিশন থেকে থাকে ইরেডাতে। তাই জন্যই দেখবেন আমি আমার চ্যানেলেও ইরেডা নিয়ে বেশি বলি না, আমি বারবার বলি যে ইরেডাতে কিন্তু খুব রিস্কি, ইরেডা ছেড়ে দিন, যেগুলোই সার্কিট টু সার্কিট চলে, যেমন আদানির স্টকগুলো মাঝে মাঝে সার্কিট চলে, ঠিক আছে, সার্কিটে যে স্টকগুলো চলে সেগুলোতে আমি ট্রেড পার্সোনালি করি না, সে যতই ভালো লাগুক না কেন। হ্যাঁ, কোনো একদিন সার্কিট লেগে গেল, সে একটা ভালো স্টক, এসে তো কোচিন শিপইয়ার্ডেও আমি একদিন নিয়েছিলাম, তারপর সার্কিট 20%-এর লেগেছিল, আমি খুব খুশি হয়েছিলাম, ঠিক আছে, কিন্তু ওটা সার্কিটে চলাওয়ালা স্টক নয় যে প্রত্যেক দিনই সার্কিটে লাগছে, তা নয়, কিন্তু ইরেডা বেশিরভাগ দিনই সার্কিটে চলে, তো সেক্ষেত্রে এই জিনিসগুলো এফেক্ট করতে হবে। দেখতেই পাচ্ছেন বেশিরভাগ দিনই সার্কিটে চলার স্টক, মাঝে মাঝেই সার্কিট লাগে। ওভারবট তো আছে, সেটা ছাড়ুন, ওভারবটটা কোনো ব্যাপার নয়, কিন্তু সার্কিট বারবার লাগে। আমি 173-এ যে এন্ট্রি নিয়েছিলাম সেটা হচ্ছে এই রেড ক্যান্ডেলে, যখন উপরে ওঠার পর একটু ডিপ দিয়েছিল, তখন এইখানে আমি কিন্তু এই দেখছেন এটা 175, আমি 173 এইখানে কিন্তু এন্ট্রিটা নিয়েছিলাম, ডিপে করেছিলাম, তারপর থেকে কিন্তু সুন্দর উপরের দিকে মুভ করেছে, সুন্দর আমার লাভ হতো, কিন্তু লাভ হয়ে আমি নিয়ম লস করে, মানে নিয়ম ভেঙে সেই লাভের আমার দরকার নেই। এটা শুনলে অনেকের খারাপ লাগবে যে কি বলছে, এইসব কি ফালতু কথা, লাভ ইজ লাভ, না, লাভ ইজ লাভ নয়। আপনি ডিসিপ্লিন মেনে যদি লাভ করেন তাহলে আপনি বাজারে অনেক দিন টিকে থাকবেন, কনসিস্টেন্ট থাকবেন, তাহলে আপনার মানে এটা অ্যাজ আ বিজনেস আপনাকে টাকা এনে দেবে ট্রেডিংটা। আর যদি মানে আপনি যদি কোয়ালিটি অফ ট্রেড বা রুল না মেনে যদি প্রফিটের উপর শুধু ফোকাস করেন, তাহলে 1-2 বার আপনি নিশ্চয়ই প্রফিট পাবেন, ভালো প্রফিট পাবেন, কিন্তু সেই প্রফিট আপনার কাছে থাকবে না ইন দ্য লং রান আপনি প্রফিটেবল ট্রেডার হতে পারবেন না। তাই জন্যই বলছি নিজের রুলস, নিজের এই জিনিসগুলো আমি যেগুলো মনে করি সেগুলো আমি রাখি। এখন কি, এখন একটু টেনশনে একটু নিশ্চয়ই থাকবো, যদি আমার কাছে থাকতো আমি একটু টেনশনে থাকতাম যে কখন এটা সার্কিট ওপেন হবে, যেদিন সার্কিট ওপেন হবে, এবার কি কালকে যদি সার্কিট ওপেন হয়, যারা আজকে বেচতে পারেনি তাহলে তারা কালকে আরো বেশি বেচার জন্য যাবে, তখন আবার একটা সার্কিট লাগতে পারে, সে ঠিক আছে। তো তবে আমার মনে হয় না যে ইরেডা একটা বাজে কোম্পানি বা এই, দেখা যাক কোনো কিছু নিউজ এসেছে কিনা সেটা, আমি যদিও গুগলে এখন সার্চ করেছি, কোনো নিউজ এখনো পর্যন্ত, এখন বাজার মাত্র 3টে 3:30 বাজে, এখনো কোনো কিছু সেই অর্থে নিউজ আসেনি, শুধুমাত্র একটা দেখাচ্ছে ইরেডা স্টক প্লামেটস অ্যাজ ইনভেস্টর রিয়্যাক্ট নেগেটিভলি, ইনভেস্টররা নেগেটিভলি রিয়্যাক্ট করলেই তো স্টকটা পড়বে, তার পিছনে কারণটা কি সেটা কিন্তু কোনো নিউজ চ্যানেলই এখনো বলেনি। যাই হোক, এলে নিশ্চয়ই এই আমার চ্যানেলে নজর রাখবেন, আমি নিশ্চয়ই আপনাদেরকে জানাবো। তবে এবার প্রশ্ন হলো সঞ্জয়, এরকম কি তাহলে আরো কোনো স্টক দেখতে পাচ্ছ যেগুলো, বা আমি কি দেখে স্টকগুলোকে অ্যাভয়েড করব, সেটা একটু যদি বলো, সেটা নিয়ে বলবো, মন দিয়ে ভিডিওটাকে শুনবেন। আর ভিডিওটাকে যদি এখনো পর্যন্ত ভালো লেগে থাকে, প্র্যাকটিক্যালি আমি বেঁচে গেছি কিনা এটা একটু কমেন্ট করে জানাবেন, যে ভালো মতন এক্সিট করে গেছিলাম সেটা একটু কমেন্ট বক্সে জানাবেন, একটু ভিডিওকে লাইক করে দেবেন। এবার আমি বলি, প্রথম কথা, আমি যে ট্রেড যখন অ্যাভয়েড করি একটা স্টকের, সেটা হচ্ছে যে স্টকটা যদি মেইন স্ট্রিমের না হয় তাহলে আমি অ্যাভয়েড করি। মেইন স্ট্রিম মানে ধরুন নিফটি 500 মধ্যে নয় বা নিফটি 200-এর মধ্যে নয়, এরকম যদি স্টক না হয় তাহলে আমি সেই স্টকে সাধারণত ট্রেড করি না, এটা আমার ফার্স্ট রুল, ঠিক আছে। সেকেন্ড রুল কি, সেকেন্ড রুল হচ্ছে সার্কিটে চলা স্টকগুলো বা খুব নিউজ ড্রিভেন স্টকগুলো আমি একটু অ্যাভয়েড করি, ঠিক আছে। সার্কিটে চলা স্টক কিন্তু আমি খুব অ্যাভয়েড করি, মানে আমি ট্রেড তাতে করি না, এটা মনে, যেগুলো সার্কিট টু সার্কিট চলে, মানে একদিন সার্কিট লাগলো, পরের দিন লাগলো না, তারপরের দিন আবার লাগলো সার্কিট, এরকম ভাবে চলছে, সেই স্টকগুলো কিন্তু আমি অ্যাভয়েড করি সাধারণত, ঠিক আছে। আরেকটা কথা,
তারপর কি মানে ট্রেডিং এর দিকে, তারপর কি যেগুলো নতুন একদম নতুন এসেছে সেই স্টকগুলোতে ট্রেডিং হিসাবে আমি অ্যাভয়েড করি। যেমন ধরুন জিও ফিনান্স সবে 1-2 মাস 3 মাস হলো এসেছে, তার চার্ট এখনো পরিপক্ক হয়নি। ইরেডাও তাই 2 মাস হলো এসেছে, মানে কয়েক মাস হলো বাজারে এসেছে। ঠিক আছে, আমি যদি দেখি ইরেডা কবে এসেছে, এই যে ধরুন এই নভেম্বর, 29শে নভেম্বর, মানে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি, ব্যাস এই 2-3 মাস হয়েছে। তো এই সময় এইসব যে স্টকগুলো এসেছে যার বয়স খুব কম, কয়েক মাস, সেগুলোতে আমি ট্রেডিং করি না। হ্যাঁ, ইনভেস্টমেন্ট হলে আলাদা, যেমন জিও ফিনান্সে আমার ইনভেস্টমেন্ট আছে, দ্যাট ইজ ডিফারেন্ট, সেটা তো ট্রেডিং নয়। তো কিন্তু ইনভেস্টমেন্ট আমি একটু অ্যাভয়েড করি। এই রুলগুলো কিছু একটু বলছি, কয়েকটা রুলের মধ্যে কয়েকটা জিনিস বলে দিচ্ছি, তাহলে আপনাদের হয়তো সুবিধা হবে ব্যাপারগুলো অ্যানালিসিস করতে। তো এই জিনিসটা আমি করি, কারণ তাতে চার্টই পরিপক্ক নয়, সেখানে আমি ট্রেড কি করব। সার্কিটে চলা স্টক আমি অ্যাভয়েড করি। নিউজ ড্রিভেন, খুব একটা স্টকে খুব নিউজ আসছে তার জন্য বাড়ছে, হ্যাঁ, মানে তার নিজের কিছু নেই, কিন্তু নিউজ ড্রিভেন স্টক, যেমন একটা পেটিএমই প্রথম, জি এন্টারটেনমেন্ট। আপনি দেখবেন কোনো দিন যদিও বাড়ে 5%, 6% কোনো দিন বাড়ে, বা যদি কোনো দিন কারেক্টও হয়, নিউজ ড্রিভেন হয়, সোনির সাথে মার্জ হচ্ছে তার একটা নিউজ, বা কেউ এনসিএলটিতে কি হয়েছে তার জন্য একটু নিউজ, এইসব নিউজ ড্রিভেন এইগুলো বাড়ে বা কমে। নিজের চার্টের দমে বা নিজের ফান্ডামেন্টালের জোরে এরা কিছু করতে পারে না। পেটিএমও সেম, দেখবেন কোনো একটা হয়তো প্রফিট কিছু এলো, বা সেই কোয়ার্টারের হয়তো প্রফিট হলো বা লস হলো, সেই কোয়ার্টারলি রেজাল্টের উপর বাড়ে কমে, বা অন্য কিছুতে বাড়ে কমে, অন্যান্য সময় এই থাকে। তাই দেখুন আজকে পেটিএম এর কি অবস্থা হয়েছে। এই জন্যই আমি বলছি, যেগুলো নিউজ ড্রিভেন খুব স্টক, হ্যাঁ, যেগুলো নিউজ ছাড়া অন্য কোনোভাবে মুভমেন্ট করে না, সেই স্টকগুলো আমি অ্যাভয়েড করি। ঠিক আছে, যেমন হ্যালের মুভমেন্টের জন্য নিউজের লাগে না, ও মোটামুটি মুভমেন্ট করছে। তারপর আপনার ধরুন টাটা মোটরস, মাঝে মাঝে নিউজ আসছে ঠিক আছে, কিন্তু এমনি ফান্ডামেন্টালি স্ট্রং রেজাল্ট কোয়ার্টার অন কোয়ার্টার ভালো দিচ্ছে বলেও আস্তে আস্তে বাড়ছে। ব্যাপারগুলোর মধ্যে পার্থক্য আছে। আর প্লাস টাটা মোটরসের সাথে পেটিএম এর তো তুলনা করা যায় না, কোথায় মানে মানে একটা কত বছরের বিজনেস, আর একটা মানে কি আর বলবো, সেটা আপনারাও জানেন। এই 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 অ্যানালিসিসটা আপনারাও করতে পারেন, যে টাটা মোটর ভালো না পেটিএম ভালো, কার ফান্ডামেন্টাল ভালো, সেটা আপনারা নিজেরাই ভালো জানেন, তার জন্য আমার চ্যানেল বা কারোর চ্যানেল ফলো করতে হবে না। তো যাই হোক, তো এই ব্যাপারগুলো আমি কিন্তু করি, একটু ফান্ডামেন্টালি স্ট্রং স্টকে করি। যেমন একটা এলএনটির উদাহরণ দিই, চলুন এলএনটিতে কেউ নিলেন, কোনো অ্যানালিসিস না করে, কিচ্ছু অ্যানালিসিস করলেন না, একদম মানে ট্রেড করব কিন্তু কোনো অ্যানালিসিস করব না, স্টপ লস রাখবো না, চুপচাপ চোখ বুঝে নিয়ে নিয়েছি। অনেকে এরকম হয়, বারণ করা সত্ত্বেও এরকম করেন, কেউ ধরুন নিয়ে নিলেন। তারপরে ধরুন স্টকটার রেজাল্টটা একটু খটোমটো হলো, একটু 100 টাকা নিচে গেল, ঠিক আছে, তাও কি সে ফেসে যাবেন? উত্তর হলো না। যেহেতু সে ভালো স্টকে থেকে গেছেন, যেহেতু একদম ইনফ্রাস্ট্রাকচার মধ্যে একদম যে সব থেকে 1 নম্বর কোম্পানি ইন্ডিয়ার, তাতে সে থেকে গেছে, তাই জন্য 3-5 বছর যদি মানে ইন্ডিয়ার পার্সপেক্টিভ তো অনেক ভালো, ম্যানুফ্যাকচারিং এর উপর এই সরকার জোরও দিচ্ছে। সুতরাং এইসব হলে দেখবেন ঠিকই তার দাম ফিরে আসছে। 100-200 টাকা রিকভার করা এলএনটির কাছে খুব একটা বড় ব্যাপার নয়, একদম জেম কোম্পানি। ইভেন এইচডিএফসিতেও যারা হয়তো ফেসে আছে, ইনভেস্টমেন্টের জন্য যদি সে রেখে দেয়, দাম ঠিকই আজ, হ্যাঁ সময় লাগতে পারে, কিন্তু ফিরে আসবে। ইনফোসিসে দেখুন দাম, যারা 1700-1900 টাকায় যারা কোভিডের পরে ফেসে গেছেন, দাম ঠিকই চলে আসবে। হ্যাঁ, কিছুদিন হয়তো কিছু বছর ওয়েট করতে হয়েছিল, কিন্তু ভালো স্টকে থাকলে এই একটা সুবিধা যে দাম ফিরে আসে, ফান্ডামেন্টালি স্ট্রং লার্জ ক্যাপে যদি আমরা থাকি, এইটা একটা ভালো দিক। এশিয়ান পেন্টসে অনেকে ভাববেন যে ফেসে আছি, না, ঠিকই দাম ঠিকই চলে আসবে এশিয়ান পেন্টসে। তো এই জন্য বলছি, তাই জন্য আমি কয়েকটা ফ্রন্টলাইন স্টকগুলোতেই বেশি ট্রেড করি, অন্যান্য স্টকগুলো কিন্তু আমি অ্যাভয়েড করি। আশা করি আপনারা বুঝলেন। এই জন্য যতই ভালো স্টক হোক, যেগুলো খুব নিউজ ড্রিভেন, সেগুলোকে কিন্তু একটু অ্যাভয়েড করবেন। আর সার্কিটে চলা স্টক তো অ্যাভয়েড করা উচিত। এবার দেখা যাক কিছু কবে এটার সার্কিট খোলে, আমি নিশ্চয়ই তো আপডেট দেবই। আর এখান থেকে আমি তো অনেক আগেই এক্সিট করে গেছি, সুতরাং সেই দিক দিয়ে একটা নিশ্চিন্ত ব্যাপারটা থাকছে। ভালো থাকবেন সবাই। আশা করি এই ভিডিওটা একটু আই ওপেনার হিসাবে আপনাদের হলো। আর আজকে আরেকটা ভিডিও, আজকের আমার ট্রেডের এরপরেই রিলিজ হবে, সেটা অবশ্যই দেখবেন, যেখানে আমি অপশন নিয়ে বলেছি এবং সুইং ট্রেডিং এর কিছু স্টক আলোচনা করেছি, সেগুলো নিয়েও দেখবেন। ভালো থাকবেন, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।